আচ্ছা, তো শুধু এটা বলার পরে দেখি মানে ইকো হয়ে গেল সাউন্ড। আপনার এই সময়কালে প্রায় 2 শতাধিক শিল্পীর ভোটাধিকার বাতিল করা হয়েছে, এমন একটা বিষয় আমরা জেনেছি, সেটা কি? সবাই যে তালি দিছে আমি অলমোস্ট অজ্ঞান, আমি একদম ফ্ল্যাট, আমার কোনো জ্ঞান ঠেন নেই। নিষ্পাপ। এই মিউজিকটা কমাইতে বলো, মিউজিকটা আকাশ থেকে খসে পড়া তারা তো রক্ষ পথ বদলাতে পারে, সমুদ্রে ওঠা ঢেউ সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে, বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের জবান একবার বলে দিল সেটা করেই ছাড়বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমর রশিদ, এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের ভীষণ পছন্দের মিশা সওদাগর। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। আমি তো এক্সাইটেড আপনাকে দেখে, কিন্তু আপনি তো আর আমাকে দেখে এক্সাইটেড না। কৃতকর্ম বলে যে কে এক্সাইটেড হবে, আমার মনে করো 3 যুগের কৃতকর্মের জন্য তুমি এক্সাইটেড। একদম। এখন অ্যাটলিস্ট তোমার বয়স তো মনে হয়, আমার কি বলবো, যে আমার কর্মক্ষেত্রের যে যোগফল সেটা থেকে তুমি তো অনেক ছোট, আরো ছোট হবো, সেটাই বলতেছি। তাই আমি একটু আজকে বেশি এক্সাইটেড, এই জন্য একটু বেশি যে একদম আমাদের সাথে আছে মিশা ভাই। ঠিক আছে, তো মিশা ভাইয়ের কাছে একদম প্রথম প্রশ্ন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে? এখন ব্যস্ততা যাচ্ছে হচ্ছে বরবাদ ছবি নিয়ে। আচ্ছা, এটা মেহেদী হাসান রনি ডিরেক্টর, ফার্স্ট ছবি ওর। এখানে নায়ক হচ্ছেন সাকিব খান, নায়িকা হচ্ছেন ইথিকা পল, আর একটা বিশেষ ক্যারেক্টারে আমি আছি, আরো অনেক ভালো ভালো কাস্টিং আছে। তো এই যে 4 প্রজন্ম ধরে আপনাকে দেখছে, শুরুটা কিভাবে হলো, কেন হলো? এটা হচ্ছে 86 এর যে নতুন মুখের সন্ধানে একটা ট্যালেন্ট হান্ট গভর্নমেন্ট করতেন, এটা ইনফরমেশন মিনিস্ট্রি করতো আর এফডিসি কর্তৃক। যেখান থেকে মান্না, আমি, অমিত হাসান, শাহিন আলমের এসছে। তো ট্যালেন্ট হান্ট থেকে গোটা বাংলাদেশ থেকে কম্পিটিশনটা হতো। এখানে অনেকগুলো পর্যায়ক্রমে যারা বাদ পড়তো ফাইনালি সিলেক্ট। এখান থেকে আমি অমিত হাসান নায়ক হিসেবে সিলেক্ট ছিলাম, এইভাবে আসে। ওকে, প্রথম সিনেমার কাজ যখন শুরু করলেন তখন অভিজ্ঞতা কেমন ছিল? থাকে না যে প্রথম ক্যামেরার সামনে চরিত্র নিয়ে একটা কনফিউশন সবারই থাকে না, প্রথম একটা ভয়। প্রথম ছবি যেটা আমি করেছি সেটা অনেকে জানে না, সেটা হচ্ছে যে অত্যাচার ছবি। নায়ক ছিলেন শ্রদ্ধেয় আমাদের লিজেন্ড সোহেল রানা, আর ওই ছবি ডিরেক্টর ছিলেন আমার ওস্তাদ, ফিল্মের ওস্তাদ ছোটকু আহমেদ, আর নায়িকা ছিলেন ববিতাপু। ওইখানে আমার একটা গান ছিল, এবং ওই ছবিতে যিনি শিলা মমতা আর কি প্রথম মহিলা একজন মানে ডান্স মাস্টার ছিলেন, ওনার সাথে আমার একটা আইটেম ছিল। এটা ফার্স্ট আমার আর কি, নতুন মুখে আমি সিলেক্ট হওয়ার পরে আমি মোটামুটি ভালো নাচতে পারতাম। তো তখন আমাকে অফারটা দেওয়া হয়। তো আমার আমার আর এরপরে ছবি করে আমি চেতনা নায়ক হিসেবে, ওটাতে আমি, অমিত হাসান ছিল, খালিদ মোহাম্মদ, মানে আমাদের নতুনদেরকে নিয়ে করা হয়। ওইটা উস্তাদ আমার উস্তাদ ছোটকু আহমেদ করে। তো ফার্স্ট ছবিতে আসলে চেতনা থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট ছিল ওই ছবিতে, যেটা ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানো, পারফরমেন্স করা। 40 টাকা আমি কনফিডেন্স পেয়েছিলাম। যদি চলচ্চিত্রে আমরা আপনাকে এই যে ভিলেন বা খলনায়ক ভাবে না পেতাম এত দৃঢ়ভাবে, তাহলে কোন চরিত্রে আপনি সব থেকে বেশি ভালো পারফর্ম করতে পারতেন? এটা তো পারফেক্ট করিনি যে কোনটা কি করব না করব। আসলে নতুন মুখে আমাকে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, যদি আপনি নায়ক না হন তাহলে কি আপনি অভিনয় করবেন না? আমি বললাম, তখন আমি বলেছিলাম যে কোনো অসুবিধা নেই, আমাকে আসলে আমি একজন অ্যাক্টর হতে চাই। আমার চেষ্টাটা ছিল যে অ্যাক্টর হতে চাই। হ্যাঁ, তো খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল? আমার খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল, ফুললি খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল। সেটাও কি মানুষ চেনানোর জন্য না খেলার জন্য? না, ওটা আসলে মানে কি বলবো, ওটা তো একটা প্যাশন ছিল যে না আমি প্লেয়ার হতে চাই। তারপর হাঁটুতে ব্যথা পাই, আমার লিগামেন্টে তো ছিঁড়ে আর কি আছে, ফিল্মে ছিঁড়েছে কিন্তু আমার লিগামেন্টে আমি আগেই ব্যথা পাই। আচ্ছা, তো সিনেমার জন্য কতবার খেলোয়াড় সেজেছেন? সিনেমার জন্য রাকিবের একটা ছবিতে পুরো ফুটবলারই ছিলাম। রাকিবের ছবিতে একদম মনটা মিলে গেছে, ফুটবলার ছিলাম। রাকিব সম্ভবত আমিন খান ছিল, তো ওই ছবিতে আমি প্লেয়ার ছিলাম। ওকে, মানে স্বপ্ন ওভাবে পূরণ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমরা অনেক আড্ডা দিব, তবে একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। শুনতে পাচ্ছেন? শুনি না। কি গান চলছে?
কিছু বলতেছো? আচ্ছা আমরা শুরু করছি, স্টার্ট। 1 দিওয়ানা, দিওয়ানা, ইংলিশ ওয়ার্ড, দিওয়ানা, আবার বলো। দিওয়ানা, দ্য ওয়ান অ্যান্ড অনলি। দিওয়ানা, আবার বলো। দিওয়ানা, দিওয়ানা, ভালোবাসা, প্রেম, দিওয়ানা। দিওয়ানা। হয়ে গেছে। পরেরটা 2 নাম্বার, নিষ্পাপ, নিষ্পাপ, হিপ হপ। নিষ্পাপ, ও মাই গড, নিষ্পাপ, এই মিউজিকটা কমাইতে বলো। মিউজিকটা মিউজিক কমালে তো আমি শুনতে পারবো না ওটা। নিষ্পাপ, হিপ, নিষ্পাপ, ও মাই গড, ডেঞ্জারাস তো। নিষ্পাপ, সাম পাপ বলতেছো তুমি নাকি? নিষ্পাপ। থাকে না একটা ছোট বাচ্চা, বাচ্চা, নিষ্পাপ। ও নিষ্পাপ। হ্যাঁ। ওকে, 3 নাম্বার, সিংহাসন, সিংহাসন, নেগেটিভ কথা না পজিটিভ কথা? সিংহাসন, সিংহাসন, কি বললা? সিংহাসন, সিংহাসন। সিংহাসন। হয়ে গেছে। পরেরটা সিস্টেম, সিস্টেম, ভাই অদ্ভুত, সমস্ত শব্দ মনে হয় একই একই লাগে। সিস্টেম, সিস্টেম। সিস্টেম। হয়ে গেছে। বাবা আপনি সবগুলো পেরে যাচ্ছেন। আতঙ্ক, আতঙ্ক, মানে আতঙ্ক জাতীয় কিছু, আতঙ্ক। লাস্ট ওয়ান, মুসাফির, হুম, মুসাফির। মুসাফির। আরে বাবা কি সুন্দর হয়ে গেছে। খুলতে পারেন, খুলতে পারেন, খুলে ফেলেন। খুলে ফেলবো? হ্যাঁ। ও মাই, ওর গান, এটার মধ্যে খালি কিন্তু গান আপনি আর গান। সবগুলো পেরে গেছেন। খুব সুন্দর। যাই আমরা আবার প্রশ্নে যাই। এটা তো না লাগবে না? না না এখন প্রশ্ন। ও বাবা বাচ্চি ভাই। এমনও গেছে যে অভিনয় করার জন্য অনেকবার আপনি আহত হয়েছেন, তো এই আজকের মিশা সওদাগর হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন? সবচেয়ে বেশি দরকার মানে ডেস্টিনি। আমার চেয়ে অনেক গুণাবলী সম্পন্ন লোক হয়তো বা এই জায়গায় বসেনি বা মিশা সওদাগর হয়নি। আমার থেকে অনেক গুণসম্পন্ন লোক আছেন কিন্তু তারা হননি। গুণ এখানে লাগবে, কিন্তু ভাগ্য, গুণ, মেধা তিনটা সিঙ্ক না হলে আর মানে 50% ভাগ্য, গুণ আর মেধা 50%। আচ্ছা। তো আমি মনে করি যে ভাগ্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। শুটিং এ এই যে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা সেলাই পরারও অনেক ঘটনা ছিল, সেগুলো আসলে কেন হয়েছিল? আমরা তো জানি যে শুটিং এ সব ডামি হয়, কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথাটা পাওয়া কেন? আমি কখনো ডামি দিতাম না, আমি একেবারে দিতাম না। এবং শ্রদ্ধেয় জসিম ভাই থেকে আরম্ভ করে, জসিম ভাইয়ের মতো ফাইট ডিরেক্টর তো বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফাইট ডিরেক্টর যদি বলি, যিনি ফিল্মকে, বাংলা চলচ্চিত্রে অ্যাকশনকে নতুন একটা রূপ দিয়েছেন, তিনি জসিম ভাই। তো জসিম ভাইয়ের খুব প্রিয় আর্টিস্ট ছিলাম আমি। আর আমি কখনো তখন ড্যামি ইউজ করতাম না, ড্যামি ডিরেক্ট শট দিতাম। তো আমার এটা আমার স্পেশাল একটা শর্ট ছিল যে আমি যে কোনো জায়গায় যে কোনো নায়কের আমাকে একটু প্ল্যাটফর্ম দিলেই, একটুখানি উঁচু দিলে দৌড়ে এসে আমি যে কোনো নায়কের মাথার উপর থেকে উড়ে গিয়ে এটাকে ক্যারাটিতে বলে মাউসাগিরি, তারপরে 2টা রাউন্ড কিক মেরে তারপরে আমি পাঞ্চ করতাম। এটা আমার স্পেশাল অরিজিনাল সব এটা ছিল। যে কোনো আমার যে কোনো ফাইট ডিরেক্টর এটা আমাকে দিবে, দৌড়ে সেটা আমি জাস্ট এটার মধ্যে একটা পা দিব, তারপরে একেবারে উঠে এভাবে আমি নায়কের উপর দিয়ে স্লাইডটা দিই, তারপর 2টা কিক মারি, যেমন মাউসাগিরি বল, তারপরে রাউন্ড কিক দিয়ে কম্পোজিশন আরম্ভ হয়। তো এটা মান্না ভাইয়ের থেকে দিতাম। তারপর ব্যথা পেয়েছিলাম ওই দিন, মানে একটু আনমনা ছিলাম। সেটা মুমতাজুর রহমান আকবর ডিরেক্টর ছিলেন এবং আমার প্রাণের স্বামী রিয়াজ, শাবনূর, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় রাজ্জাক ভাই ছিলেন, আমি ছিলাম। বিগ কাস্টিং ছবি, ডিরেক্টর মুমতাজুর রহমান আকবর ভাই ছিলেন। এই এন্ড ক্লাইম্যাক্সে আমি এই রিয়াজের মাথার উপর দিয়ে ফার্স্ট শট ওকে রেখেছে ডিরেক্টর। আমার কাছে মনে হলো যে এটা ফিনিশ, মানে একেবারে টিউন করা শট না আর কি, মানে নিখুঁত শট না। তখন আমি বললাম, ফাইট ডিরেক্টর ছিলেন ভাতিজার জন্য, যে মামা আমি আরেকটা শট দিব। উনি বললেন এটা তো ঠিকই আছে, আমি আর একটু বেটার চেষ্টা করবো। তখনই আমি পায়ের স্টেপটা ঠিক মতো নিই আর কি। আচ্ছা। তখন আমি যখন উপর দিয়ে গেলাম তখন আমি বুঝলাম যে আমি স্টার্টটা রং স্টার্ট নিয়েছি এবং আমি উপরে আউট অফ ফোকাস হয়ে যাই, যে আমার ব্রেন তখন নামার পরে জাস্ট একটা আওয়াজ হলো অনেক জোরে ফ্লোরে, এই পাটা আমার মুখে, জাস্ট আমার এই
পাটা ছিঁড়ে এখানে। তারপরে একজন ফাইট ডিরেক্টর ছিল রনি সম্ভবত, এখনও ফাইট ডিরেক্টর, ও ফাইট যখন স্ট্যান্ড শট দিত আর কি, ওটা টেনে লম্বা করে এইভাবে নর্মাল করলো, তারপরে উঠতেই পারি না। মানে আমরা অনেকেই আছি যারা আমরা সবসময় মনে করতাম যে এই ধরনের মারামারিগুলো হয় হয়তো গ্রিন স্ক্রিনে কিংবা হয়তো যে ক্রেন দিয়ে নকল করে। না এটা তো ক্রেন তো ওই দিন আসলো না আমাদের দেশে। আমরা তো বস্তাতে ফাইট করতাম, আমরা দোতলা আর উপর থেকে জাম দিতাম বস্তাতে, জাস্ট বস্তার মধ্যে ছিল ওই যে খেটের থাকতো ওইখানে আর কি বস্তাতে। হ্যাঁ, জীবন রিস্ক। ফাঁসি শট, ফাঁসি ছিল গানের পরে মৌসুমি, আমার প্রতিজ্ঞা, সোহানুর রহমান সোহানের ফাঁসি দিতে গিয়ে আমার ফাঁসি হয়ে গেছিলো। আমরা এই উপরে টেবিলের উপরে একটা চেয়ারের উপরে, তারপরে আমি এক্সপ্রেশন দিতে গিয়ে আসলে এরকম হ্যাং হয়ে গেছে। তারপরে আমাকে মেকআপের যে আর্টিস্ট ছিল ওর নাম হচ্ছে মাইনুল, ও বললো মিশা ভাই মারা গেছে। আমার পা ধরে মানে উঠিয়ে তারপরে আমাকে উপর থেকে নামালো, তারপরে আমার জ্ঞান আসছে, চলেই গেছিলাম। আল্লাহ হায়াত ছিল বিধায় আমি ব্যাক করছে। এই মানে এরকম ঘটনা কতবার ঘটেছে? ফাঁসিটা তো একবারই। ফ্লোর যখন আমার জ্ঞান আসছে তখন আমি মানে আমার উইক ছিল, উইকটা করলাম, তখন আমি বলতে পারতেছি না কোথায় কি হয়েছে না হয়েছে, আমি কিছুই জানি না। শুধু সোহান ভাই বললেন মিশা ঠিক আছো? আমি জি ভাই। আমি তখন কিছু মনে করতে পারতেছিলাম না। আমাকে এক গ্লাস পানি দেওয়া হলো, বললো যে মেকআপ রুমে যাও, চলো 2 রাকাত নামাজ পড়ো। কেউ পরে বুঝলাম ফ্লোরে কেউ ছিল না, ভয় পালিয়ে গেছে, সবাই জানে উনি মারা গেছে, কেস টেস খাবো চলে এসেছে, কেস টেস খেয়ে যেতে পারে মারা গেছে, একটা আর্টিস্ট কি অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল কিনা যে। তো যাই হোক এখান থেকে তারপর পরের দিন আর কি শুটিং উনি করেন, আমি একদিন পর রেস্ট নাম। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের শিকার কতবার হয়েছে, এখনো হচ্ছেন কি? না এখন তো তুলনামূলকভাবে আমাকে তো বললাম না মেইন ক্যারেক্টার করতে হয়, তো এখন ওইরকম রিস্কি শট সাধারণত দেই না, আর দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ইয়াং যারা থাকেন ইয়াং ফিলেন তারা সেই ফাইটার কাজটা করেন। আর আমার হয়েছে এরকম আমার অনেক বড় বড়, আমি প্রথম ছবি চেতনা ছবিতে আমি প্রায় 150 ফিট উপর থেকে আমি গড়িয়ে পড়া শট আছে, তো আমার ব্যাকবোন একেবারে ড্যামে পড়বে, গাঙ্গুয়া ড্যামে দিবে। আমার হঠাৎ মনে হলো আমি তখন 20-21 বছরের ছেলে বা 22 বছর, আমি শট দিতে পারবো, আমি ক্যারেটে জানতাম, ফিট ছিলাম, প্লেয়ার ছিলাম। আমি বললাম আমার ওস্তাদ ছোটকু আহমদকে যে বাবা শটটা আমি দিই, তুই পারবি না। তখন আমি গড়িয়ে পড়তে লাস্টে যেখানে পড়বে 120 ফিট 30 ফিট হবে, এখান থেকে লাস্ট যেখানে খোলা জায়গা ক্যামেরা বসিয়েছে ওখানটায় প্রায় 15-20 ফিট চলে একেবারে ঠাস করে পড়ে যেতে হবে বালুর উপর। গড়িয়ে পড়তে তো ব্যালেন্স করা যায় উপর থেকে, এরকম যে কেউ আসতে পারবে, কিন্তু যেখান থেকে প্রায় 15-20 ফিট নাই ওখান থেকে বালুতে পড়ে টুয়ার্ডস ক্যামেরা একেবারে কিছু হেঁটে যে আমার এন্ড মানে আমাকে গুলি করে দেন এটিএম শামসুজ্জামান ব্রাশ ফায়ার, পরের শটটা এটা। সবাই যে তালি দিয়েছে আমি অলমোস্ট অজ্ঞান, আমি একদম ফ্ল্যাট, আমার কোনো জ্ঞান ট্যান নেই একেবারে। ক্যামেরা ওকে, আমি খালি সবাই তালি দিচ্ছে আর কি চেতনা ছবিতে, আমার মনে আছে। আর এটা তো এমন না যে আবারও শট দেওয়া যাবে, কারণ না 120-30 তাল উপর থেকে ও যেখানে দুশ্মন ছবিতে যে পাহাড়টা দেখায় সেই পাহাড়ে কক্সবাজারে। এইবার একটু মানে আর এই কষ্টের কথায় না যায়, আমি তো পুরো শিহরিত। মিডিয়াতে আপনার সব থেকে ভালো বন্ধু কারা? বদিউল আলম খোকন ডিরেক্টর, যার 34টা ছবিতে 33টা ছবিতে আমি অভিনয় করেছি। কালকে একটা মহরত করলাম তসনাস, ওরা একটা ছবি এই দিয়ে রিলিজ হবে সাকিবের সাথে, আগুন। সবচেয়ে ভালো বন্ধু খোকন। আমার আরেকটা বন্ধু মিডিয়াতে জাদু আজাদ, আমার বন্ধু। স্পেশালি এই আর আমার সবচেয়ে গার্জিয়ান আমার হচ্ছেন গোটা ফিল্মে হচ্ছেন আমার ওস্তাদ ছোটকু আহমেদ, আমার ফিল্মের বাবা উনি। বেশিরভাগ সময় তাকে কিন্তু বাবাই বলেন। হ্যাঁ, বাবাই বলে তাকে। আপনি তো শিল্পী সমিতির সভাপতি, তো আপনার এই সময়কালে প্রায় 2 শতাধিক শিল্পীর ভোটাধিকার বাতিল করা হয়েছে, এমন একটা বিষয় আমরা জেনেছি, সেটা কি? সংবিধানের ক্ষমতা আছে যে রানিং কমিটি যদি চিন্তা করে তাহলে মেম্বারশিপ যাচাই বাছাই করতে পারে। তো সেই জায়গা থেকে কিছু সংখ্যক শিল্পীদের আমরা যাচাই বাছাই করার পরে আমাদের অ্যাডভাইজার কমিটি ছিল, আমরা আমাদের ক্যাবিনেট, আমাদের পৌর কার্যকরী পরিষদ এবং আমাদের অ্যাডভাইজার কমিটিতে সব নাম করা ব্যক্তিত্বটা ছিলেন, সবাই মিলে আমরা ইন্টারভিউ নেওয়ার পরে যাদেরকে মনে হয়েছিল যে না তাদেরকে কাউকে বাদ দেওয়া হয়নি, তারা মেম্বার ছিলেন, বলা হলো এইভাবে যে আপনার আপাতত
স্থগিত আপনার এই নামটা, কারণ আপনি আরেকটু পারফরমেন্স করেন। আপনি যে ইন্টারভিউ দিলেন এটা থেকে প্রমাণ হয় না যে আপনি যথেষ্ট পরিমাণে লোক আপনাকে চেনে। তো জাস্ট আমরা কিছু স্থগিত করেছিলাম। এটাকে একটা, এটা কি বলবো, এটাকে রিউমারই বলবো যে বলা হয়। ওটা ছিল 141 জনের মতো, কিন্তু 200 না, মোটেও না। আচ্ছা। এবং এইবার গত নির্বাচনে আমরা বলেছিলাম যে এই যে ভুল বুঝাবুঝি আছে, ভুল বুঝাবুঝিটা দূর করার জন্য যারা মেম্বার, ওয়ান্স আ মেম্বার অলওয়েজ মেম্বার। তো এবং আমি নির্বাচনে আবার পাশ করলাম, এবং আপনারা জানবেন যে আমি সম্ভবত সর্বোচ্চ ভোটে প্রেসিডেন্ট, প্রায় 100 ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত লাস্ট এবার। এবং তারা সবাই মেম্বার আছেন, কেউই বাদ মেম্বার না। সমিতি আসলে মাথার উপর একটা ছায়া। হ্যাঁ, এটা অবশ্যই। ভাই, একটা মজার প্রশ্ন, প্রথম প্রেম কোন সালে, কোন ক্লাসে, তার নাম কি? তোমরা তো টুকটাক জানো, আমার প্রেম, আমি 12 বছর প্রেম করেছি। আমি ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম, তোমার ভাবে নিউ 10। তো কাজে হচ্ছে যে এই পরিপূর্ণ প্রেম, দিস ইজ দ্য, মানে কি বলবো যে মানে পারফেক্ট প্রেম আর কি। আচ্ছা, মানে প্রেম একবারই এসেছিল? একবারই এসেছিল, মানে কি প্রপার প্রেম একবারই এসেছিল, এবং আল্লাহ সাকসেস দিয়েছে। কিন্তু এই ভালো লাগার প্রেম তো বিচ্ছিন্ন ভাবে, আমি তো বলেই ফেললাম, গেলাম কোন একটা সুন্দর মেয়েকে দেখলাম, হতেই পারে এটা, তাই না? ভালো লাগে, এই রাইট। অভিনয় ছাড়া আর কি কি কাজে দক্ষ আপনি? আমি খাওয়া খুব বেশি, আমার স্বাস্থ্য দেখো, খেতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি। আর যেহেতু আমি ঢাকাই একেবারে, তো খাওয়ার যেগুলো আর কি বিষয়গুলো আছে, নাস্তা কি, মেনু কি হওয়া উচিত, বিভিন্ন জায়গার দুপুরে লাঞ্চ কি হওয়া উচিত যদি আমার শুটিং না থাকে, বা ডিনার কি হওয়া উচিত, খাওয়া আর কি, খাওয়া খুব পছন্দ করি। আরেকটা পছন্দ করি যে কোনো মানুষ যদি কোনো দায়িত্ব দেয়, সে দায়িত্ব যদি একবার নিয়ে নেই, ওটাকে নিজের যতই ক্ষতি হোক সেটাকে নিভাতে পছন্দ করি, ওটাকে নিভানো আমার চাই। আমি একটা ডায়লগ বলি যে কেউ যদি আমাকে দায়িত্ব দেবে, বিশ্বাস করে, তখন আমি বলি আপনি ঘুমান, মানে ইনশাল্লাহ কাজ আমি করে দেবো। দারুণ, অনেক আড্ডা হচ্ছে, আবার একটা গেম সেগমেন্টে চলে যায়। আবার ওইটা না মজার। আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের ধাঁধা রাউন্ডে। ধাঁধায় আপনি কেমন? বাবু, ধাঁধায় আমি 100-তে 0 দাও আমাকে প্লিজ। ধাঁধা চেঞ্জ করা যায় না। প্লেয়ার দাও, ইউরোপিয়ান ফুটবল জিজ্ঞাসা করো, ওগুলোতে আমি 0, ওগুলোতে আবার আমি 0। দেখা যাক, আমার মনে হয় আপনি পারবেন। প্রথম ধাঁধা খুব সহজ। ভাষা আছে, কথা আছে, সারা শব্দ নেই, প্রাণীর সাথে থেকেও তার নিজের প্রাণ নেই। ভাষা আছে, কথা আছে, সারা শব্দ নেই, প্রাণীর সাথে থেকেও তার নিজের প্রাণ নেই। আমি কোনো হিন্ট দিব? হ্যাঁ, বলো। এটা এমন একটা জিনিস যেটা আপনার বাসায় থাকতে পারে, আমার বাসায়ও আছে, স্টুডেন্টদের বাসায় থাকে, সবার বাসায় থাকে। মোবাইল? এগুলো মোবাইল বা কম্পিউটারে সারা শব্দ হয়, কিন্তু মানে আওয়াজ। ও আচ্ছা, কলম, পেন? না, এটা আরেকটা জিনিস, সেটা আমি আরেকটা হিন্দি। ফেব্রুয়ারি মাসে জিনিসটার বেশি প্রচলন বেড়ে যায়। পড়ুক বা না পড়ুক, মানুষ বেশি কিনে ওটা। পড়ুক বা না পড়ুক, ড্রেস জাতীয় কিছু? না, সেটা পড়ুক বা না পড়ুক। ও, বই। এক্স্যাক্টলি, সরি, বই। পরের ধাঁধা। তুমি অনেক বেশি হেল্প করে ফেলছো। আচ্ছা, মানে বড় ভাই হিসেবে, ছোট বোন হিসেবে তুমি দায়িত্ব পালন করছো, বড় ভাই। পরের ধাঁধা, এটাতে অনেক হেল্প করবো। মাসে আসে, মাসে যায়, দিনে খায় না, রাতে খায়। এটা আপনার খুব পছন্দের একটা জিনিস। খাবার জাতীয় কিছু? খাবার জাতীয় কিছু না। আচ্ছা, মানে মাসে আসে, ওই মাসে আবার চলে যায়, মানে 1 মাস থাকে, ওই মাসে দিনে খায় না, রাতে খায়। মাসে আছে, মাসে যায়, যে মাসে আসে সেই মাসটা থেকে চলে যায়, ওই মাসটাতে দিনে খায় না, মানে মানুষ ওই মাসে দিনে খায় না, রাতে খায়। আপনার রমজান হয়ে গেছে। পরে ধাঁধা, গরমও নয়, ঠান্ডাও নয়, কিন্তু আমরা ফু দিয়ে খাই, সেটা কি? ফু দিয়ে খাই? হ্যাঁ, এটা একটা খাবার। এটা লিকুইড জাতীয় খাবার না, যেটা গরমও না, ঠান্ডাও না, কিন্তু ফু দিয়ে খেতে হয়। প্রেমিক প্রেমিকারা বেশিরভাগ সময় এটা কিনে খায়। বেশি খাই এটা। বাদাম?
বাদাম। তাই না? হ্যাঁ, বাদাম। ফুদে এরকম উঠে একটু। পরে দাদা, 3 অক্ষরের নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে, মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে। সুরে সুরে বাজে না? আপনি প্রথম ওয়ার্ডে থাকেন তাহলে পেরে যাবেন। 3 অক্ষরের নাম সবার বাসায় থাকে, আচ্ছা, সবার বেডরুমে থাকে, আল্লাহ, প্রতিদিন ব্যবহার করতে হয় সেটা ব্যবহার না করলে ঘুমানো যায় না। আবার বলো 3 অক্ষরের নাম যার সবার ঘরে থাকে, মাঝে প্রথম অক্ষর বাদ দিলে মিষ্টি খাবার হয়, আর যদি মাঝের অক্ষর বাদ দিই তাহলে সেটা একটা বাদ্যযন্ত্র হয়। Oh my God! ওটা সবার বেডরুমে থাকে। বেডরুম থেকে বিছানা। বিছানা। আর তাহলে মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র। রাইট, ওই যে ইয়ে বিছা বিছা বিনা 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 বিনা। ওকে, রাইট রাইট। পরে দাদা, যে দেয় সে জানে, যে নেয় সে জানে না, যে জানে সে আবার নেয় না, জিনিসটা কি? উপদেশ তো হবে না, উপদেশ টাইপেরই, তবে ঠিক উপদেশ না। জ্ঞান নাকি? জ্ঞান। বাবা, হয়ে গেছে। ওকে, ধাঁধাতে কিন্তু আপনি মোটামুটি ভালোই। এবার আবার প্রশ্নে চলে যায়। আচ্ছা চলো, এবার আসি আপনার ইচ্ছাতে। আপনার 3টি ইচ্ছে বলুন। আমার ইচ্ছে হচ্ছে, প্রথম ইচ্ছে হচ্ছে যে আমার সন্তানগুলো ভালো মানুষ হোক। দ্বিতীয় ইচ্ছে হচ্ছে যে আমি আমার কর্ম যেভাবে ফোকাস দেই, আমি ধর্ম দিতে চেষ্টা করি, আমি পরিপূর্ণভাবে ধর্ম ফোকাস, আমার এখন কর্ম, এখন যে জায়গায় যে বয়সটা আছে, আমি আমার ধর্মকে আরো ফোকাস দিতে চাই। থার্ড ইচ্ছে হচ্ছে যে আমি আমার মানে কি বলবো, একটা মানে ফ্যামিলির সাথে বাকি জীবনগুলো খুব প্রপারভাবে কাটাতে চাই। দারুণ দারুণ। সালমান শাহের সাথে আপনার একটা স্মরণীয় মুহূর্ত শেয়ার করুন। সেটা হচ্ছে যে ও ছবির নাম আশা ভালোবাসা। প্রথম ছবিতে ওর সাথে ফাইট ছিল, তখন আমি খুব পারফেক্ট ক্যারেটিশিয়ান ছিলাম, ও খুব ভালো ক্যারেটি জানতো। বাট ফাইটের যে কলা কুশলী, মানে ফাইটের যে একটা কৌশল, সেটা আমি তখন জানতাম না। তো আমাদের ফাইট ছিল, ফাইটে আশা ভালোবাসা, এটা বান্দরবনে শুট হচ্ছিল। ও এক্সপ্রেশনস অসাধারণ দিত, অসাধারণ। তো পেটি ঘুষার পরে ও এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে যে মার্ক আমরা যে রিহার্সাল করেছিলাম, ওই কার থেকে একটু সামনে চলে আসে। বাট তখন আমি এক্সপার্ট হইনি যে আমি এই ও যে কাছে চলে আসছে, যেখানে মার্ক দিয়েছিল আমি একটু পেছনে যেয়ে মারি, এটা আমার তখন আসেনি। আমি তো মারলাম, বাহাতে আমার ব্লো এরকম ছিল, ওইটা আরও তো হোয়াইট ছিল, এটা একেবারে ব্লু হয়ে এত ফুলে গেছে। 2 দিন শুটিং প্যাক। আমি তো তখন তো ডিরেক্টর আমাকে বকা দিয়ে দিলেন, তুমি যদি ডিসবি ছিলেন, আরে আপনার ব্যালেন্স নেই আপনার ফাইটে টাইটে। সালমান শাহ সুপারস্টার তখন আমি বলছি আমাকে বলবে তোমার লাগেজ গুছাও, রাত্রে রওনা দাও। বকা খেলাম। বাট তখন এই দিস ইজ সালমান শাহ। আজকে নেও ভালো কাজ মানুষের কিভাবে মানে হয়ে যায়, মানে ঘটনা হয়ে যায়। আমি বলতে বাধ্য হচ্ছি, সালমান তখন বলছে মিশা ভাইয়ের দোষ নাই, আমি সামনে চলে আসছিলাম। এবং আরমান ভাই বাবার পরিচালককে বলেন কোনো অসুবিধা নেই, এটা সালমান একটু সামনে চলে আসছিল। এবং সালমান আমাকে যেভাবে মানে আমাকে ওই বিপদ থেকে টেনে নিল, তো এইটা সবচেয়ে বড়। এবং 2 দিন তারপরে আমি ওকে যখন দেখতে গেলাম, তখন সামিরা ছিল, ওর ওয়াইফ, ডন ছিল, ওর এক বন্ধু ফারুক ছিল। আমি যখন দেখতে গেলাম, সরি বলতে গেলাম যে ভাইয়া আমার ভিতর খুব অনুশোচনা, 2 দিন ওর সাথে ও কাজ করতে পারতেছে না। শুধু মানে যে ফাটাটা হয়নি, ব্লিডিংটা হয়নি, কিন্তু ব্লু হয়ে গেছে তুচা। 2 দিন প্যাক আপ সে রাস্টে ছিল, কিন্তু সে আমাকে কখনো করেনি। যখন রুমকে দেখতে গেলাম, সরি বলতে গেলাম, বলে না মিশা ভাই ঠিক আছে, মিশা ভাই আমারই ছিল। এই ঘটনা আমি কখনো বলতে পারি না। আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে ফার্স্ট আশা ভালোবাসা যেদিন শ্যুট হয় ওর সাথে, আমার প্রথম দিন, এটাতে ফাইটটা পরে ছিল, আমার 2 দিন মেকআপ নিয়ে আমি গেলাম, আমার শর্ট হয় না। সবার আগে মেকআপ নেই, আমি যাই, আমি সাবরিনা ছিল, আউটডোরে ডন ছিল, আমার শ্যুট হয় না। শুটিং শেষ, সেকেন্ড দিন সকালে সবার আগে মেকআপ নাও, সবার আগে গাড়িতে ওঠো, আবার ব্যাক করি, শেষ। থার্ড ডেতে আমার প্রায় শুটিং শেষ হবে। ওই দিন আমাকে মনে হয় ওদের মায়া লাগলো, নতুন ছেলেটা আসছে, আগে কেউ অভিনয় করতে, একটা শর্ট দাও, একটা শর্ট
এই আপনি একটা ক্লোজ আপ, তখন ক্লোজ আপ এখন বুঝি যে আপনি ক্যামেরা আছে, আপনি বলবেন এই যে ওইখান থেকে আপনি যাচ্ছিলেন যে দেখবেন এভাবে যে সালমান শাবডিন একটা নায়িকা ছিল, ও গ্রামের একটা মেয়ে, ওকে আমিও ভালোবাসি, ও ভালোবাসে, ও প্রেম করতেছে, আপনি দেখলেন এবং এটা আপনার সহ্য হয়নি, তখন আপনি একটা শব্দ বলবেন, শব্দটা এটাই ছিল, ডায়ালগে এটা ছিল শুয়োরের বাচ্চা। তো আমি যে স্কেলে ফার্স্ট আমি জিজ্ঞাসা করলাম কত দূর, বলে 35-40 ফিট দূরে। ওইটা বান্দরবন খোলা পাহাড়ে শট ছিল আর কি, তখন মানে জাস্ট গোধূলি চলে এসছে, সন্ধ্যা আসে ওই শটটা নিচ্ছে। আমার মনে হয় আমাকে খুশি করার জন্য বা আমাকে আমার দিকে মায়া, ওই শটটা রাখতো কিনা আমি জানি না, আবার আলো আমরা বলি সানলাইটটা পড়ে যাচ্ছে, শটটা ছিল। আমি আমার ফার্স্ট ডায়ালগে ছিল এটা, যে আপনি বলবেন যে ওকে দেখার পর রিয়াকশন, দেন আপনি বলবেন শুয়োরের বাচ্চা। ওইটাই আমরা এই ক্যামেরার রিয়াকশনটা চাই, ওই সেটা ওইটা না, ওইটা তো এখন কত 93 মানে এখন 31 বছর আগে, 31 বছর পর ওটা কিভাবে শুয়োরের বাচ্চা। তো শুধু এটা বলার পরে দেখি মানে ইকো হয়ে গেল সাউন্ড, তো সালমান নাকি তখন ডনকে বলছিল এটা, যে পরে বলছে আমাকে সালমান, ওই যে যেদিন ওর ব্যথা দেখতে গেলাম, আগে তো শর্ট দিলাম, তখন সালমান কিছু বলে নাই, সব চুপ হয়ে গেল, পুরো আমার ইউনিট চুপ। আর পাহাড়ে তো বান্দর পাহাড়ে মনে হয় আমার শব্দটা ইকো হচ্ছে, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা এরকম। তারপর প্যাক আপ, চুপচাপ। তো সালমান নাকি ডনকে বলছিল যে মানে বুঝবা, তো তখন তো মানে ডনও তো খুব ভালো পজিশনে ওরা দুজন, যে আমার কঠিন তোমার কম্পিটিটর চলে আসছে, সাবধানে থাকিস, এরকম আর কি। এবং আশা ভালোবাসা ছবিতে আমি যখন কাজ করলাম, ও আগে ছবি হয়ে গেছে, আমি ওই ছবিটা আমি ওইখানে আউটডোরে যে আমি পারফরমেন্স করেছি, এইটার তখন ওই রিভিউ চলে আসতো, এই ছেলেটা দারুণ ফাইট পারে, নাচ পারে, কি অভিনয় করতেছে। আমি খুব দ্রুত কথা বলতাম, ফরিদি ভাই খুব দ্রুত কথা বলতেন। তো এই ছবির পরে 1 সপ্তাহের মধ্যে আমি 6-7টা ছবি সাইন করি, শুধু আউটডোরের আমার রিভিউ থেকে, যে ফাইট ডিরেক্টর বলতেছে কি ছেলে একটা আসছে, কি ফাইট করে ভাই, কি অভিনয় করে, কি নাচে, ধামাধাম। আমি তো আমি 7টা ছবি সাইন করে, আমার মনে আছে। ওকে, আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি, যেটা আপনি কখনো হারাতে চান না? সবচেয়ে মূল্যবান আমার সততা। দারুণ। আচ্ছা, সবসময় তো ভিলেন চরিত্রেই বেশিরভাগ সময় আপনাকে আমরা পর্দায় দেখেছি, বাস্তব জীবনে আপনি কতটুকু ভিলেন? বাস্তব জীবন মনে হয় 10% ভিলেন, আমি মনে হয় আমার জায়গায় 90% বা 95% হিরো। এই 10% ভিলেনে কি কি করা হয়? রেগে যাই, সবসময় কন্ট্রোল করতে পারি না, যদি একেবারে অনৈতিক কোনো কিছু থাকে বা মিথ্যা যখন কেউ বলে, তখন মিথ্যা বলার পরে যদি বলি যে মিথ্যা বলছেন বা বলছো বা বলতেছিস, যদি স্বীকার না যায়, যখন আবার মানে অজুহাত তৈরি করে, তখন একটু রেগে যায়। আপনার স্ত্রীর সাথে কাটানো সব থেকে সুন্দর মুহূর্ত কি? 2-3 দিন আগে আমি প্রশ্ন করলাম যে ভাই, 2-3 দিন আগে আর কি আমার ম্যারেজ ডে ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে মিতা, তুমি আমার উপর খুশি তো? তোমার ভাবি আমাকে বলছে যে তুমি আমার উপর রাগ নেই, কিন্তু তুমি আমার উপর রাগ না তো? আমি এসে দিছি, পাল্টা প্রশ্ন, মানে তুমি আমার উপর রাগ না তো? তুমি আমার উপর কতটুকুন রাগ? না, তোমার ভাই বলে তুমি আমার উপর কতটুকুন রাগ? তো আমি এসে দিছি, আসলে সহজে আমাকে হাসানো যায় না, যেহেতু আমি মানুষকে হাসাই, তো আমি এসে দিছি। আমি যে রাগ কন্ট্রোল করি, ওইটা বুঝতে পারে যে ওর বিষয় সাধারণত রাগি না, তো ওইটা একটু মানে পাশ কাটিয়ে যায়, তো বুঝতে পারে, এই জন্য বলছি এই কথাটা। এইটা আপাতত স্মরণীয়, অনেকগুলো স্মরণীয়। তোমার ভাবি আমার জীবনে একটা স্মরণীয় সাবজেক্ট, ইনফ্যাক্ট তোমার ভাবি আমার জীবনে একটা স্মরণীয় বিষয়। গ্রেট। আমরা তো আরো আড্ডা দিব, এবার একটা গেম সেগমেন্টে যাই। আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আপনার প্রিয় মানুষ কে? আমার ছোট ছেলে, বয়স্কার নেই। এখন পর্যন্ত আপনার কাজের সংখ্যা কত? গুগল বা উইকিপিডিয়া বলে মনে অনেক আগে 800, আমার মনে 800 প্লাস হবে, 900 কাছে। আপনার কাছে ভালোবাসা মানে কি? যাই করুক, মেনে নেওয়া, সমঝোতার মাধ্যমে সেটা মেনে নেওয়াটাই হচ্ছে ভালোবাসা। কোন নায়িকার সাথে লং ড্রাইভে যেতে চান? এটা 1000 প্রশ্ন, এটা বরাবরই বলি সবাই, এটা অন্যদিকে মৌসুমী। ওকে, বিগেস্ট উইকনেস? খাওয়া। স্ত্রীর দেওয়া কোন জিনিসটা কখনো হারাতে চান না? আমার প্রতি বিশ্বাস। লুঙ্গি আর হাফ প্যান্ট? না, হাফ প্যান্ট তো জীবনেও না, লুঙ্গি আর পায়জামা। আপনার প্রথম সিনেমার নাম? অত্যাচার।
বাংলাদেশে কোন নায়িকাকে দেখে ওভাররেটেড মনে হয়? পাস। এটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা র্যাপিড ফায়ার শেষ করছি, আবার প্রশ্নে যাচ্ছি। জি। কিছুদিন আগে একজন টিকটকারের সেলুন ওপেনিং এ আপনাকে দেখা গিয়েছিল। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। সেই প্রসঙ্গে আলোচনা সমালোচনা হয়েছে, আমি তো নিজেই জানি না, এটা বলো তো বুঝে বল। আসলে অনেকে বলেছে যে আমি কেন গেলাম টিকটকার। ও আচ্ছা, ও টিকটকার কিনা আমি জানি না। ও হচ্ছে আমার একটা বন্ধু, একটু আগে বলেছিলাম জাদু আজাদ, ওর মনে হয় ভাগ্নে হয়। তো মূলত জাদু আজাদের জন্যই আমার যাওয়া। ও যে বন্ধু খারাপটাও আমার মানে নিজের বিষয়, তো ওর জন্য গিয়েছে। আমি ওটা আলোচনা হয়েছে কিনা আমি জানি না। এবং আমাকে অনেক বড় অ্যামাউন্ট দিতে চেয়েছিল, আমি সেটা নিয়েই নেই। বলছি না না না, ওর ভালো কাজ করতেছে, ওকে দিয়ে দাও। আমি নিয়ে নিই, অবাক হয়ে যাবো। আমাকে খালি এটুকু বলে দিই, দর্শক যদি সমালোচনা করেই থাকে, আমি ওই আমার বন্ধু আজাদের জন্য গিয়েছি। আর উনি টিকটকার কিনা আমি জানি না, আমি ইউটিউব করে এটা শুনছি, কন্টেন্ট করে, তো নাকি মানে ফলোয়ার টলোয়ার আছে। তো এটা আমি আসলে তো ওই লাইনে যাই, আমি আগেই বলছি। তো আমি জাদু আজাদের জন্য যাই, এবং আমি ওপেনিং করি না, কিন্তু এটা আমি লাস্টে কিন্তু জাস্ট একটা দোয়ার বা ভালোবাসার অংশ হিসাবে আমি বলেছিলাম ঠিক আছে, আমি ওপেনিং এ থাকতে পারবো না, আমি ওপেনিং এ ছিলাম না, তুমি দেখবো আমি ওপেনিং এ পাবো না আমাকে। ওরা জাস্ট কয়জন ছিল, আমি বলছিলাম যে মুক্তির বার্থডে আছে, ওইখানে আমি যাব, যাওয়ার সময় আমি হয়তো যাবো, তো জাস্ট আমি দেখে গেলাম। দারুণ ভাই, এবার একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, কি সেই ভবিষ্যৎ পরিকল্পনা? একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে যে একজন সৎ ইমানদার মানুষ হিসাবে মানে থাকতে চাই, আর দুনিয়া থেকে বিদায় নিতে চাই একজন ইমানদার মানুষ হিসাবে। আমি একজন ভালো মানুষ, ভালো মুসলমান, একজন ভালো মানুষ আগে, একজন ভালো মুসলমান হয়ে আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার ভাই একটা ভাইরাল প্রশ্ন, আমাদের এই অনুষ্ঠানে আর কি ভাইরাল প্রশ্ন বা সিগনেচার প্রশ্ন বলতে পারেন, আপনার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম, আচ্ছা আমি মনে হয় কত, আরে বাপরে বাপ, জেনুইনটাই বলি, মনে আমার যেগুলা মানে যেগুলো রিটার্নে দেই, আমি রিটার্নে ট্যাক্স রিটার্নে যেগুলো দিই, এটা মনে হয় অলমোস্ট 2 থেকে 3 লাখ টাকা। ওকে, গ্রেট গ্রেট। মানে এই প্রথম কোন আর্টিস্ট জেনুইনলি বললো আসলটা। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ কত এটা না বলি, সর্বনিম্নটা জিজ্ঞেস করতেছো না কেন? 6 মাস, আমি 4 মাস আমেরিকায় ছিলাম, তারপরে শুধু এই ছবি করতেছি, কি নাম, বরবাদ। তো সেটাকে বলেন, আমি তো মাঝে মাঝে রিটার্ন যখন দেই, ট্যাক্স অফিসারকে বলি, আচ্ছা যখন যে ছবি থাকে না, আমরা চলবো কিভাবে, খাবো কিভাবে, ছেলেদেরকে পড়াবো কিভাবে, এটার কোনো খবর নেই, ট্যাক্স দিতেই হবে কি, ঘটনাটা কি ভাই? গভর্নমেন্ট কি আমাদেরকে, যখন আমরা দিয়ে যাচ্ছি মনে হয় 20, 22, 25 বছর যাবত, যখন শিল্পীদের কাজ থাকবে না তখন ট্যাক্স রিটার্ন, বাইরে কিন্তু ট্যাক্স রিটার্ন দেয়, আমাদের রিটার্ন দিয়ে পাই না কেন আমরা? আমরা এভারেজ পেয়েছি, এখন সর্বনিম্নটা শুনবো। সর্বনিম্ন যখন মাসে কোনো ছবি থাকে না, যে মাসে ছবি নেই, ওটা তো আমার ইনকাম বললাম, ওটা তো আমার বাড়ি ভাড়া, দোকান ভাড়া, ওইগুলো বললাম, আমার ওই ইনকামগুলো কত বললাম। তো যখন ছবি থাকে না তখন তো এই টাকাই থাকে, আর যখন ছবি চলে আসে তখন তো ইনকাম বেড়ে যায়। বা মনে করো ওই আমি সাধারণত ইদানি ওই দোকান টোকান ওপেন করা হয়, বা 2-4টা ওপেন করা হয়, বা শো 2-4টা করা হয়। সর্বোচ্চ কত? সর্বোচ্চ এখন না, সর্বোচ্চ এগুলো হয়ে গেছে, এগুলো আমার সর্বোচ্চ হবে কত, এই আমার সর্বোচ্চ 10 থেকে হয়তো 12-15 লাখ হবে মাসিক ইনকাম। খুব সুন্দর। মানে কোনো কোনো একটা স্পেশাল কাজ বা কাজ অনেকগুলো ছবি চলে এসেছে, ছবি শাইনিং চলে এসেছে, ঈদ পেমেন্ট চলে এসেছে, ঈদ পেমেন্টে একবার আমি 6.5 লাখ টাকা পাই, শুধু ঈদ পেমেন্ট। ওকে ওকে ওকে। এবার আরো একটি প্রশ্ন, আপনার জীবনের এমন একটা সিক্রেট বলবেন যে এখন পর্যন্ত কেউ জানে না। আমি আরবি পড়তে পারি না, আমি এখন আলিফ-বা-তা পড়তেছি, এটা মানুষ জানে না। ওকে, সুন্দর সিক্রেট। এবার আমরা আরেকটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি, প্লিজ ভিউয়ার্স। চলে যাচ্ছি আমরা অ্যাক্টিং রাউন্ডে। এটা আপনার পছন্দের একটা সেগমেন্ট, যে কোনো একটা চুজ করেন। ওকে, এটা আমি নিব। হ্যাঁ। জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু,
নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলা ভাইরা ডাকি খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। দারুণ সুন্দর। এবার আরো একটা নিতে হবে। হ্যাঁ, এগুলো কি সব দুটোর ডায়লগ মধ্যে জোর করে আনতেছো নাকি ভাই? আকাশ থেকে খসে পড়া তারা তো রক্ষ পথ বদলাতে পারে, সমুদ্রে ওঠা ঢেউ সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে, বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের জবান একবার বলে দিল সেটা করেই ছাড়বে। আমি বলছিলাম ফ্ল্যাশ কাটে, এটা অনুষ্ঠানের নাম কি? ফ্ল্যাশটক। ফ্ল্যাশ টকে আসবো, আমি এসে গেলাম। এবার আপনার পছন্দের একটা ডায়লগ। না আসলে ডায়ালগ তো ওইগুলো সব আগের ডায়ালগ, কিন্তু 20-25 বছর আগে ডায়ালগ। আর ডায়ালগ মানুষ এত মনে রাখে, এইগুলো মজা পায়। এই মানে আমি টায়ার কাজের রাবার না, হাওয়া দিলে ফলি না, নাম আমার টাটা, আমি মার্বেল দেয়া করি মাইনসের চান্দি ফুটা। তো এরকম ডায়ালগ। বাহ, যাক ভাই, আড্ডা দিতে দিতে একদম শেষ মুহূর্তে এসেছি, কেমন লাগলো আজ? তোমাদের সাবলীর উপস্থাপনা, সব ইয়াং চ্যাপ, প্রত্যেক ইনশাল্লাহ স্পিড এবং স্বতঃস্ফূর্ততা আছে, এটা ভালো লেগেছে। আর আমি এরকম ছিলাম, আমি এই সময় পার করে এসেছি। শুধু একটা কথা বলবো যে কাজকে ভালোবাসতে হবে, প্রচুর পরিমাণে কাজকে ভালোবাসতে হবে। সাকসেস কোনো ব্যাপার না, কাজ করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের সময়টাকে উপভোগ করার জন্য কাজ করতে হবে। সাকসেসের পিছনে না ছুটে আমরা কাজের পিছনে ছুটি, আলটিমেটলি আমি মনে করি যে সাকসেস আমার পিছনে ছুটবে। দারুণ ভাই, দর্শকদের কিছু বলার আছে? সুস্থ থাকা জরুরি, কর্মকে ভালোবাসা জরুরি, অবশ্যই ধর্মকে ভালোবাসা জরুরি। আমি একটা কম্বিনেশন চাই সবার মাঝে, সেটা হচ্ছে যে সে যদি কর্ম ভালোবাসে, ধর্ম ভালোবাসে এবং সে যদি আধুনিক হয়, তাহলে আমি মনে করি যে একটা কমপ্লিট মানুষ। আর শুধু নিজে ভালো থাকার মধ্যে মানবিক মূল্যবোধ ফুটে ওঠে না, আপনার আশেপাশের লোক কতটুকু ভালো আছে একটু ওদিকেও তাকাবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিজের দেশকে ভালোবাসুন, নিজের সংস্কৃতিকে ভালোবাসুন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আজ আপনি এসেছেন, খুব সুন্দর একটা সময় কাটালাম এবং অনেক কিছু জানলাম। না, তোমাকে ধন্যবাদ, তোমার সাবলীল উপস্থাপনা এবং আমি বললাম তো এন্টায়ার টিমটা আমার ভালো লেগেছে, সবাইকে আমার মন থেকে মানে ভালোবাসা জানাই। সবাই সুস্থ থাকুক। ধন্যবাদ। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ফ্ল্যাশ টক সিজন 2। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।